আপনাদের মনে হইতে পারে আওয়ামী লীগ বোধহয় অনেক বড় পলিটিক্যাল ফোর্স ছিল। নো, বরং আওয়ামী লীগ খুবই দেউলিয়া হয়ে গেছে। বিশেষ করে 2014 সালের পরে তারা রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে। মিডিয়া এন্ড কালচার এস্টাবলিশমেন্ট এবং যেটা সিভিল সোসাইটি, যেটাকে বলতেছি, সিভিল সোসাইটি বাংলাদেশে এক্সিস্ট করে না, এটা হচ্ছে খুবই সত্য কথা। আমরা দেখছি কিছু বিষয়। এখন আমরা যেখানে আসছি সেখানে হচ্ছে অনেকগুলো জিনিস আমরা করার চেষ্টা করতেছি গভর্নমেন্ট থেকে, এবং অনেক জিনিস আমরা করতে পারছি, কিন্তু আবার অনেক জিনিস করতে পারি। তো আসলে আমি আজকে যেটা বলতে চাই যে আসলে রিফর্মস এর যে ইস্যুটা আসলে অনেক একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। এটা এরকম না যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা রিফর্ম শুরু করতে পারছি। রিফর্মস বিভিন্ন গভর্নমেন্টই রিফর্ম করছে, কিন্তু আমরা এবার যেটা চেয়েছিলাম সেটা জাস্ট রিফর্ম শব্দের মধ্যে সীমাবদ্ধ না, যে রিফর্ম হবে জাস্ট কিছু ইনস্টিটিউশনাল রিফর্ম হবে, কিছু প্রতিষ্ঠানের নাম বদল হবে, এবং কিছু হয়তো ডেজিগনেশন বদল হবে, এবং আরো যে জিনিসগুলো এখন দেখা যাচ্ছে। ওরা আমরা এটা চাইছিলাম যে সেটা হচ্ছে আমরা যে কথাটা বলছি এটা খুবই স্পষ্টভাবে বলা আছে এক দফায় কি সেটা নিয়ে কথা আছে। যে যেমন এই বইটা আজকে যে অগ্নিজরা বর্ষা, নামটা অনেক সুন্দর। আমাদের বন্ধুরা এই নামে একটা বই করতে চাইছিল, পরে ওরা বললো যে ব্রেন তো করে ফেলছে। বলছে ঠিক আছে তোমরা আরো এরকম, কারণ নামটা অনেক অনেক অর্থবহ একটা নাম, মনসুন রেভলিউশনের একটা সুন্দর বাংলা নাম। সো অগ্নিজোড়া, ইয়েস। সো বর্ষাকালে বিপ্লব বাংলাদেশে যে হয়, এটা আসলে খুবই ইন্টারেস্টিং। এবং এই জন্য জুলাই, আমি মনে করি যে জুলাই অনেকের স্মৃতিতে থাকবে, যে একটা আমরা যখন আসলে ভাবি নেই হবে জিনিসটা, তখন আসলে হচ্ছিল এবং ঘটতেছিল, এবং আমরা যখন যেই পরিস্থিতিতে ছিলাম সেটা আমি মনে করি না এটা অনেক বেশি মেমোরি বলার সময়। এখন আসলে আমাদের প্র্যাকটিক্যালিটি নিয়ে কথা বলার সময়, এবং আমাদের বাস্তবতা কি, সেই জায়গা থেকে আমি যেটা বলতেছিলাম যে এক দফা যেটা ছিল, এক দফাতে আমাদের বক্তব্য ছিল না যে হাসিনার পদত্যাগ। এটা আমরা যখন 3 তারিখ রাতে, এখানে অনেকের মেমোরি আছে, বাট আমি শুধু এতটুকু বলি, 3 তারিখ রাতে যখন এটা আলোচনা হচ্ছিল তখন আমরা বলছিলাম যে এখানে হাসিনার পতনটা শুধু লিখো না, বা আমরা এটা না লিখি, বরং আমরা লিখি যে হাসিনার পতন এবং ফেসিবাদের বিলোপ শব্দটা এটা ছিল, এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন অনেকে বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোন একটা দল হয়তো বলতেছে, এই জন্য বলবো কিনা, কিন্তু ওইটা ওই সময় তো আর কোন দলের কথা চিন্তা করে বলা হয় নাই, বরং এটা একটা সামগ্রিক আগ্রহের জায়গা থেকে এবং সামগ্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে বলা হয়েছিল যে আমরা আসলে এক ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আমরা একটা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। ফলে রিফর্মের প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা প্রাতিষ্ঠানিক রিফর্ম করব। আমরা যদি মনে করি যে 1971 সালের পরে, মহান মুক্তিযুদ্ধের পরে আমরা অনেকগুলো রিফর্মস এর ভিতর দিয়ে গেছি, এটা আমি বলছি। প্রত্যেকটা গভর্নমেন্টই কোনো না কোনো ভাবে রিফর্ম করার চেষ্টা করছে, এবং ইনস্টিটিউশন গুলো রিফর্ম হয়ে হয়ে এগোচ্ছে। কতটুকু এগোচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটা চেষ্টা অবশ্যই আছে প্রত্যেকটা গভর্নমেন্টের দিক থেকে ছিল। কিন্তু এখন যেটা আমরা চাচ্ছিলাম সেটা ছিল আমাদের দিক থেকে পুরো ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা আসলে শুধু প্রতিষ্ঠানের নাম, অথবা প্রতিষ্ঠানের কে কোথায় থাকবে, অথবা আরো যেই কসমেটিক জিনিসপাতি আছে সেটা আমরা চাইনি। আসলে আমরা আসলে চেয়েছিলাম যে আসলে পুরো ব্যবস্থার যেখানে জড়িত আছে, যে আজকে যে আলোচনাগুলো হচ্ছিল, যখন পভার্টি এলিভেশন নিয়ে আলোচনা হচ্ছিল, ফুড সিকিউরিটি নিয়ে আলোচনা হচ্ছিল, এগুলো কিন্তু শুধুমাত্র মানে পলিসি ওয়ার্কের বিষয় না, যেটা রাইটলি অ্যাড্রেসড হয়েছে এখানে ফাহিম মশরুফ ভাই বোধ বলছিলেন যে টেমিং দ্য ব্যুরোক্রেসি, টেমিং দ্য শ্রুডের মতো টেমিং দ্য ব্যুরোক্রেসি। তো ব্যুরোক্রেসি আসলে ব্যুরোক্রেসি থেকে শুরু করে, ব্যুরোক্রেসি না, আমরা সবসময় এই কথাটা বলি যে এখানে ব্যুরোক্রেসি, কর্পোরেশন যেটা আছে, আর হচ্ছে মিলিটারি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসি, কর্পোরেশনস, এবং আমাদের জায়গা থেকে যেটা আমরা বলি যে পলিটিক্যাল পার্টি আসলে অতটুকু স্ট্রং না, যে আমাদের পলিটিক্যাল ফোর্স বাংলাদেশে ওইটা আসলে অতটুকু স্ট্রং না। আপনাদের মনে হইতে পারে আওয়ামী লীগ বোধহয় অনেক বড় পলিটিক্যাল ফোর্স ছিল। নো, বরং আওয়ামী লীগ খুবই দেউলিয়া হয়ে গেছে। বিশেষ করে 2014 সালের পরে তারা রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে।
তাদের বেড়ে আসাটা না আসাটা এই জন্যই হচ্ছে যে গুরুত্বপূর্ণ না আমার কাছে, যতটা না গুরুত্বপূর্ণ যে সে যে সিস্টেমটা দিয়ে রান করতো দেশটাকে, এবং যে সিস্টেমটার কারণে সে হচ্ছে তার একবার তৃণমূলের নেতা কর্মীকে এই যে মানে টাকা দিত, তার তৃণমূলের নেতা কর্মীর কাছে টাকা যাইতো এবং তাদেরকে সে বাঁচিয়ে রাখতো, সেই পুরো সিস্টেমটা যদি না থাকে তাহলে আওয়ামী লীগ আসতে পারবে। আওয়ামী লীগ আসার প্রশ্ন এরকম যে আওয়ামী লীগের অনেক বড় দলীয় খুব বড় আদর্শ আছে এবং খুব শক্তিশালী কোন নেতৃত্ব আছে, এরকম কোন বিষয় না। বরং আওয়ামী লীগ 2014 সালের পরেই দেউলিয়াত্ব বরণ করছে। কেননা কারণ এই যে রাজনৈতিক দলের বাইরে সিভিল সোসাইটি এবং মিডিয়া কালচারাল ইস্টাবলিশমেন্ট যেটাকে আমরা বলি, মিলিটারি সিভিল ব্যুরোক্রেসি এবং হচ্ছে কর্পোরেশনস, এই তিনটা মিলিয়ে যে নেক্সাস বাংলাদেশে আনহোলি নেক্সাস, এই আনহোলি নেক্সাসের কাছে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক আমি যদি মনে করি যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, এটা আসলে খুবই গৌণ হয়ে যায়। এই জায়গাতে আসলে কাজ করা ছিল গত 1 বছর, হয়তো আমরা কিছুটা করতে পারছি অথবা করতে পারি না, সেটা ইতিহাস বিচার করবে। কিন্তু প্রশ্নটা এখানে যে রাজনৈতিক নেতৃত্বের কথায় কি গুরুত্বপূর্ণ হবে, নাকি এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে পাওয়ার স্টেক হোল্ডার যারা আছে, যারা আসলে তাদের বেস্টেড ইন্টারেস্টের বাইরে দেখতে পারে না, তাদের ব্যুরোক্রেসি, আমি যেগুলো কথা বললাম আবার যদি বলি, ব্যুরোক্রেসি, মিডিয়া এন্ড কালচারাল এস্টাবলিশমেন্ট এবং যেটা সিভিল সোসাইটি যেটাকে বলতেছি, সিভিল সোসাইটি বাংলাদেশে এক্সিস্ট করে না, এটা হচ্ছে খুবই সত্য কথা। কিন্তু মিডিয়া কালচারাল এস্টাবলিশমেন্ট, কর্পোরেশনস, কর্পোরেশনস, এই তিনটা জায়গায় আমরা জনগণের জন্য আসলে কিছু করার যে চাহিদা, সেটা আমি দেখি না। বাংলাদেশে কর্পোরেশনস আর ফর জাস্ট কর্পোরেশনস, আমি অনেকের কথা শুনতেছি বিভিন্ন ভিডিও, অনেকে বলতেছে ব্যবসা বাণিজ্য ভালো না খারাপ। ব্যবসা বাণিজ্য ভালো হবে, কারণ হচ্ছে এখানে আসলে ট্রাস্টের ইস্যু আছে প্রতিষ্ঠানগুলো, কারণ নির্বাচন হবে, সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে। ইট ইজ নট যে এটা হচ্ছে গভর্নমেন্টের বড় সড়ো ক্রাইসিস, এটা হচ্ছে মূলত হচ্ছে যে পুরো মার্কেটের ট্রাস্ট নাই যে আসলে আমি এখন টাকা ডালবো কিনা। আপনি ইউ ক্যান গো এনিহোয়ার, আপনি দেখবেন না কেউ আসলে এখন টাকা মার্কেটে রাখতে চাচ্ছে, মার্কেটে নিয়ে আসতে চাচ্ছে, সবাই আসলে টাকাটা ধরে রাখতেছে, নির্বাচন হবে, 5 বছরের একটা গভর্নমেন্ট, সে ওইভাবে হচ্ছে যে টাকা রোলিং করাবে। সো ইট ইজ নট দ্য ক্রাইসিস যে ইকোনমিক ক্রাইসিস এখন খুব ব্যবসাপাতি হচ্ছে না, এরকম না। কিন্তু আমরা ইকোনমিক রিকভারির জায়গা থেকে আমরা অনেক দূর করছি। কিন্তু আমি যেটা প্রশ্নটা করছিলাম, খুবই মানে আমার বামপন্থী বন্ধুদের কাছে খুবই খারাপ মনে হইতে পারে, বাট আমাদের আসলে জাতীয় বুর্জুয়া একটা শ্রেণী দরকার, যারা আসলে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য কাজ করবে। কিন্তু আমরা গত 50 বছরে আপনি আপনার বাংলাদেশে কোনো জাতীয় বুর্জুয়া দেখতে পাবেন না। কিন্তু বাংলাদেশে এই বুর্জুয়ারা বেড়ে উঠছে 90-এর দশকে। এরশাদকে অনেক গালি দেওয়ার সুযোগ আছে, আমাদের গালি দিব, কিন্তু তারপরেও, এবং শহীদ জিয়াউর রহমান, ওনার সময় থেকে শুরু করে মোটামুটি 96 পর্যন্ত, এই সময়টাতে আমাদের এই বুর্জুয়া যাদেরকে আমরা আজকে দেখতেছি, অনেক টাকা পয়সা যাদের হাতে, অনেক গ্রুপ অফ কোম্পানি, তারা বেড়ে উঠছে। তারা বেড়ে উঠছে রাষ্ট্রের উপনদনা দিয়ে, তারা বেড়ে উঠছে রাষ্ট্রের যে জনগণের টাকা দিয়ে। জনগণের টাকা দিয়ে রাষ্ট্র তাদেরকে প্রণোদনা দিছে, গার্মেন্টস করার সুযোগ করে দিছে, আরো বিভিন্ন মার্কেট ডাইভার্সিফাই করার সুযোগ করে দিছে, তারা ওখান থেকে বড় হয়েছে। কিন্তু তারা আমাদের দেশকে কি দিল? সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির ক্ষেত্রে দুইটা কথা এখানে সত্য। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কি পাকিস্তানি ব্যুরোক্রেসি বা কলোনিয়াল ব্যুরোক্রেসির জায়গা থেকে কোনোভাবে বের হয়েছে কিনা, সেই প্রশ্নটা করাটা আমাদের জন্য ন্যায্য। এবং ওইটা যদি না বের হয়, তাহলে আমরা এখানে যত সুন্দর সুন্দর আলোচনা করি, পলিসি প্রপোজাল দিয়ে কিছু কাজ করবে না। এটা আমি নিজে উদাহরণ, এবং এখন আমি বলতে পারি, কারণ আমার এখন মোটা দাগে 1 বছর অভিজ্ঞতা আছে। এবং আমি যেটা বললাম মিডিয়া কালচারাল এস্টাবলিশমেন্ট, এটাও আসলে বাংলাদেশের এখানে ইডিওলজিক্যাল কালচারাল কোয়েশ্চেন অনেকগুলো চলে আসে, বাট এট দ্য সেম টাইম এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে আসলে আপনি যখন পুরো ন্যাশনকে কল্পনা করেন, এই ন্যাশনের ভিতরে আসলে কাকে কাকে অন্তর্ভুক্ত করেন। এখন আমি যখন আলোচনা হয় তখন আমি বলি যে আসলে বাংলাদেশের মিডিয়া এন্ড কালচারাল এস্টাবলিশমেন্ট এই জায়গাটা থেকে ওনারা টপ ডাউন অ্যাপ্রোচে বাংলাদেশটাকে দেখেন, যে আসলে রাষ্ট্র, সেকুলার কাঠামো এবং যে আমাদের যে সিস্টেম আমাদের দরকার, 72 সংবিধান, আরো যে জিনিসগুলো আছে, এর মাধ্যমে তারা পুরো বাংলাদেশটাকে দেখতে চান। দেখতে যাওয়ার কারণেই হচ্ছে গত 15 বছরে গুম খুন তাদের চোখে পড়ে নেই, কারণ তারা এই জায়গাটাকে দেখতেছিলেন এই জায়গা থেকে যে এটা হচ্ছে একটা
এটা আসলে খুবই এখন ক্লিশে হয়ে গেছে, গত এক বছর এটা চর্চিত হয়ে গেছে। তারপরেও বলি যে প্রগতিশীল ভার্সেস প্রতিক্রিয়াশীল দ্বন্দ্ব, কিন্তু আসলে নাগরিকের প্রশ্ন থেকে, নাগরিকের জায়গা থেকে, অথবা বাংলাদেশের রাষ্ট্রের গঠনের জায়গা থেকে, জনগণের জায়গা থেকে কখনো আমাদের মিডিয়া কালচারাল এস্টাবলিশমেন্ট এন্ড সিভিল সোসাইটি দেখছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটার প্রমাণ ভুরি ভুরি আছে গত 10-15 বছর, যে বিএনপি জামাতের যারা মারা যাচ্ছিলেন, গুম হচ্ছিলেন, খুন হচ্ছিলেন, কিন্তু আমরা এখানে মিডিয়ার লোকদেরকে কি করতে দেখছি। রিসেন্টলি আমি দেখতেছিলাম যে কোন একটা পত্রিকায় একজনে লেখালেখি করতেছে যে বিভিন্ন ব্যক্তি যারা গুম হচ্ছিলেন তাদের ব্যাপারে আসলে কিভাবে ন্যায্যতা উৎপাদন করছে আমাদের পত্রিকাগুলো। তো আমরা এই জায়গাটাতে ছিলাম গত 15 বছর। আমরা যে খুব বেশি বের হয়েছি এটা সত্য না, বড় আমরা যে এই কথাগুলো বললাম আমি একটু আগে, যে আপনি এই আনহোলি ট্রায়াড অফ পাওয়ার, এই ক্ষমতার এই যে তিনটা নেক্সাস, তিনটা জায়গা থেকে নেক্সাস, যেটা এই যে বন্ধন যদি না টুটে, তাহলে হচ্ছে যে আমরা যত ভালো ভালো পলিসি নিয়ে আসি না কেন, এটা বাস্তবায়ন হবে না। 4 মাস ফাইল ঝুলে থাকবে। আমি মনে করি এখানে পলিটিক্যাল লিডার আছেন, অনেক পলিসি মেকার্স আছেন, তারা হয়তো পরবর্তী গভর্নমেন্টের সাথে কোনো না কোনো ভাবে কাজ করবেন। ইউ উইল সি। এটা আসলে এত সুন্দর জিনিস না যে আপনি বলবেন আর হয়ে যাবে, বরং ওখানে ফাইলটা 6 মাস ঝুলে থাকবে। ইউ ওন্ট নো ফর হোয়াট, কেন এটা ঝুলে গেল। এবং বাংলাদেশে ক্রাইসিস গুলো আসলে মিটিগেট করার দায়িত্ব কার হাতে যাওয়া দরকার, এটা আসলে আমাদের স্টেট আকারে অথবা আমরা স্টেট ম্যান আকারে আমাদেরকে ডিল করা উচিত। আমাদেরকে এই বিষয়টা নিয়ে আসা উচিত যে এটা কি এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কর্পোরেশন ঠিক করবে, নাকি পলিটিক্যাল লিডাররা যারা রিয়েলি জনগণের প্রতিনিধিত্ব করেন তারা ঠিক করবে। এবং সবচেয়ে ভালো হয় এটাই কিনা যে আমরা যারা পলিটিক্যাল লিডার্স এবং এই যে যাদের কথা বললাম, তাদের মধ্যে আমাদের জাতীয় যে ন্যাশনাল যে কনসাসনেস এন্ড কনসেনসাসের কথা আমরা বলে যাচ্ছি গত 1 বছর, ওইটা থাকবে। এবং তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে সামনে দিবে যে ইউ লিড দ্য প্রসেস, আমরা তোমাদের সাথে আছি এবং আমরা এই রাষ্ট্রটাকে একটা ভালো জায়গায় নিতে চাই। প্রশ্নটা শেষ পর্যন্ত কিন্তু যেটা বললেন, অনেকে বলে গেছেন অ্যাক্সেসের এবং হচ্ছে যে সুবিধার, যে আমি কতটুকু সুবিধা পাচ্ছি। কর্পোরেশনস এর বিরুদ্ধে আমি না, কিন্তু কর্পোরেশনস কে ভাবতে হবে যে এমন কোন নীতিমালা, যেই ভালো নীতিমালা আসলে সেই উপকৃত হবে। মিডিয়া কালচার এস্টাবলিশমেন্ট ভাবতে হবে যে যদি জনগণের বৃহত্তর অংশকে যদি আমি যুক্ত করি, আমি ভালো করব। ফলে এই যে একটা গুডউইল এবং একটা যে আমাদের আন্তঃসম্পর্কের জায়গাটা, এটা যদি আমরা মিস করি, তাহলে আমরা বারবার বিভিন্ন খাদে আমরা পড়বো, 1-11, তারপর আরো অনেকগুলো ক্রাইসিস আমাদের সামনে আসতে থাকবে এবং রাজনৈতিক সংঘাত অনিবার্য হবে। সেটা আমি বারবার বলছি, এটা কোনোভাবে হুমকি বা হতাশার জায়গা থেকে না, বরং সোসাইটি ওই জায়গাতে আমরা নিয়ে যাচ্ছি। সোসাইটিকে আমরা এমন এক জায়গাতে নিয়ে আসতেছি না যেখানে ডায়ালগ সম্ভব, যেখানে এই যে ফোর্সগুলোর মধ্যে একটা কমন গোলে, কমন ন্যাশনাল গোলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব।